শব্দে ঘুম ভেঙে গেল, যেন দরজা খোলার শব্দ। চোখ খুলে দেখি ঘর অন্ধকার। একটু অবাক লাগলো। আমার অভ্যাস জানলা খুলে রাখা। কেন জানলা বন্ধ করে শুয়েছি কয়েক মুহূর্ত ভেবেই পেলাম না। তারপর হঠাৎ মনে পড়ে গেল সব কথা। অমনি ওঠার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। শরীরে এতটুকু জোর নেই। মাথার ভিতরটা শূন্য লাগছে, তেষ্টাও পেয়েছে। তবু ওঠা দরকার। মনে পড়ছে কোণার দিকে কুঁজোয় জল রেখে গেছে দরবেশ সাহেব। বলে গেছে অসুবিধে হলে ডাকবেন। পাশের ঘরেই আছি, কিন্তু ডাকতে গিয়ে টের পেলাম গলার আওয়াজ বেরোচ্ছে না আমার। কেন যে সেই অলক্ষণে বাসটায় চেপেছিলাম? অত ভিড়ের বাসে চাপার অভ্যেস আমার নেই, পারি না। ইচ্ছে করলে বন্ধুর বাড়িতে রাত্রে আরামে কাটিয়ে দিয়ে আসতে পারতাম। ভোরের বাসটা নাকি খালিই যায়, অথচ কি এক ভুতুরে জেদ আমাকে পেয়ে বসেছিল। সন্ধ্যার দিকে আগা পাঁচতলা লোকে ঠাসা বাসটা এসে দাঁড়াতেই নির্বোধের মতো গুঁতো মেরে ঢুকে গেলাম। পাদানিতে অনেকগুলো পায়ের ওপর পা রেখেছিলাম। ওরা আপত্তি করছিল। বাসটা স্টার্ট দিয়ে খুব জোরে চলতে শুরু করলো। প্রায় মাইলখানেক ঝগড়াঝাটি চলতে থাকলো গেঁয়ো লোকগুলোর সঙ্গে। তারপর কে যেন আমাকে হ্যাঁচকাটা নিয়ে চলন্ত বাস থেকে টেনে নামালো, অর্থাৎ আমি ছিটকে পড়ে গেলাম। ভাগ্যিস পিচের ওপর পড়িনি। রাস্তার ধারে পুরো ঘাসের ওপর পড়ে সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম। যখন জ্ঞান হলো, টের পেয়েছিলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে। তার হাতে অদ্ভুত একচোখো একটা লণ্ঠন। লণ্ঠনটার আলোর রং নীল। এমন নীল কাঁচে ঢাকা বাতি নিয়ে মানুষ ঘোরাঘুরি করে কোশমিনকালেও দেখিনি। আলোর পেছনে আবছা দেখতে পাচ্ছিলাম লোকটাকে, দৈত্যের মতো প্রকাণ্ড। সে আলোটা আমার পাশে রেখে গম্ভীর গলায় বলেছিল, কে আপনি? এভাবে রাস্তার ধারে শুয়ে আছেন কেন? নেশা করেছিলেন বুঝি? অত কষ্টের মধ্যেও হাসি পেয়েছিল। মাতাল নই, বাস থেকে পড়ে গেছি। তারপর কি হয়েছে জানি না। সে কি? বলে লোকটা আমার পাশে ঝুঁকে এসেছিল। তারপর লণ্ঠনটা তুলে পা থেকে মাথা অবধি দেখে নিয়ে বলেছিল, জখম হননি তো? বুঝতে পারছি না, রক্ত টক্ত দেখতে পেলেন কি? না, তবে হাড়ে আঘাত লাগতেও পারে। টের পাচ্ছেন না কিছু? কে জানে। ওঠার চেষ্টা করুন তাহলে, কাছেই আমার ডেরা। এখন যেমন শরীরের অবস্থা তখনও ঠিক তেমনই ছিল। লোকটা শেষে আমাকে দু হাতে শূন্যে উঠিয়েছিল। তারপর ফের জ্ঞান হারিয়েছিলাম। দ্বিতীয়বার জ্ঞান ফিরে দেখেছিলাম এই ঘরে শুয়ে আছি খাটিয়ায় বিছানার ওপর। সেই নীল আলোর লণ্ঠনটা নেই। ঘরের মেঝে একটা হ্যারিকেন রয়েছে, আর আমার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে আলখাল্লাধারী নীল লম্বা চওড়া এক দরবেশ। কালো আলখাল্লা, গলায় লাল নীল পাথরের মালা, কাঁচা পাকা চুল ও দাড়ি, খাড়া নাক, লালচে টান টান চোখ। তার হাতে একটা গেলাস। আমাকে চোখ খুলতে দেখে বলেছিল, শরবতটা খেয়ে নিন। কই হাঁ করুন, খাইয়ে দিচ্ছি। একটু ঝাঁঝালো সুগন্ধ সেই শরবত কয়েক ঢোক গেলা মাত্র আমার শরীরে যেন বিদ্যুতের খেলা শুরু হয়েছিল। ভয় পাওয়া গলায় বলেছিলাম, এ কিসের শরবত? দরবেশ হেসেছিল। ভয় পাবেন না, বিষ নয়। খুব উপকারী দাওয়াত আছে ওতে, এক্ষুনি সুস্থ হয়ে উঠবেন। একেবারে সুস্থ হতে না পারলেও উঠে বসার শক্তি ফিরে পেয়েছিলাম। তারপর ওর সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা হয়েছিল। জানতে পেরেছিলাম বিশাল মাঠের মধ্যে এক দিঘির ধারে নির্জন জায়গায় আমি আশ্রয় পেয়েছি। এই জায়গাটার নাম হলো মতি বিবির দরগা। এক তপস্বিনীর কবর আছে এখানে। তার উপর একটা পাথরের ঘর আছে। সেই ঘরে দরবেশ থাকে, পিদিম জ্বালে, আগরবাতি পোড়ায়, সাধনা টাধনা কী সব করে। এই ঘরটা পরে ইট দিয়ে বানানো হয়েছিল। ভক্ত বা দৈবাত কেউ বিপদে পড়ে এলে তাকে এ ঘরে থাকতে দেওয়া হয়। কিছুক্ষণ পরে দরবেশ আমাকে খান দুই মোটা রুটি আর খানিকটা গুড় দিয়ে গিয়েছিল। বলেছিল, মেহেরবানি করে এই দিয়েই খিদে মিটিয়ে নিন। আমি ফকির, বুঝতেই পারছেন,
অতিথির উপযুক্ত খাতির করার সাধ্যই আমার নেই। এই যথেষ্ট, তবে খিদে আমার বিশেষ নেই। আপনি এগুলো, দরবেশ আপত্তি করেছিল। না না, আপনার কিছু খাওয়া দরকার, খেলেই তবে গায়ের জোর হবে। আল্লাহর দয়ায় আপনি বেঁচে গেছেন। ওভাবে চলন্ত বাস থেকে পড়লে মানুষ বাঁচে না, যদি বা বাঁচে হাড়গোড় আস্ত থাকে না। আমার হাড়গোড় আস্ত আছে তা ঠিক, কিন্তু শরীর এত দুর্বল হয়ে গেছে কেন বুঝতে পারছি না। দরবেশের প্রতি কৃতজ্ঞতা দেখাতে দেখাতেই রুটির টুকরো ছিঁড়ে মুখে পুড়েছিলাম। ফের সেই শব্দটা হলো, খুব পুরনো জং ধরা লোহার কপাট খোলার মতো শব্দ, কিন্তু কিছুটা চাপা। ঘুরঘুরটি অন্ধকার ঘর। অন্তত তেষ্টা মেটানোর জন্যে যথাশক্তি চেষ্টা করলাম উঠে বসতে। তারপর মনে পড়ল পাঞ্জাবির পকেটে দেশলাইয়ার প্যাকেটটা আছে, সিগারেটও আছে। পাঞ্জাবিটা মাথার কাছে রেখেছিলাম। অতি কষ্টে হাত বাড়িয়ে দেশলাইয়ার প্যাকেটটা বের করলাম। দেশলাই জেলে কুঁজোর কাছে গেলাম। মাথা ঘুরছে, প্রতি মুহূর্তে মনে হচ্ছে আবার জ্ঞান হারাবো। কুঁজোর মুখে গিলাস আছে। দেশলাই কাঠিটা নিভে গেল। আন্দাজ করে জল ঢেলে চোঁ চোঁ করে গিলে ফেললাম। তারপর খাটিয়ায় ফিরে এসে সিগারেট ধরালাম। তৃতীয়বার দরজা খোলার মতো বিশ্রী চাপা শব্দটা শোনা গেল। তারপর মনে হলো বাইরে এইমাত্র যেন ঝড় এসে পড়েছে। শনশন শুঁশু আওয়াজ বাড়তে থাকলো। ছোট্ট দুটো জানলা আছে দুদিকে। একটা জানলা আচমকা খুলে গেল। ঘরে হু হু করে ঢুকে পড়ল ঝড়টা। কষ্ট করে উঠতেই হলো। জানলাটা বন্ধ করার জন্যে উঠে দাঁড়াবার চেষ্টা করলাম। কিছুক্ষণ চেষ্টার পর দেওয়াল ধরে উঠে দাঁড়াতে পারলাম, কিন্তু জানলাটা কিছুতেই আটকানো যাচ্ছে না। ঘরের ভেতর খড়কুটো ধুলোবালি ঢুকে পড়ছে ঝড়ের সঙ্গে সঙ্গে। বাইরের ঘরে ঘন কালো অন্ধকারে কি এক প্রাণী যেন হুলস্থুল বাঁধিয়েছে। তারপর বিদ্যুৎ ঝিলিক দিতে থাকলো। বাজ পড়ল কাছাকাছি কোথাও। তখন ভাঙা গলায় ডাকার চেষ্টা করলাম, দরবেশ সাহেব, দরবেশ সাহেব। কোনো সাড়া এলো না। দরজা অনুমান করে পা বাড়ালাম। দরজাটা খুঁজে পাওয়ার পর যেই ছিটকানি খুলতে গেছি, কানে এলো চেরা গলায় সুর ধরে কেউ গান করছে বাইরে। এই দুর্যোগের রাতে নির্জন দরগায় দরবেশের হঠাৎ গান করার ইচ্ছে কেন হলো জানি না। দরজা খোলার সঙ্গে সঙ্গে ঝড় যেন হাত পাড়িয়ে আমাকে টেনে নিল। বারান্দায় ছিটকে পড়লাম। দাঁতে দাঁত চেপে মনে মনে বললাম, আমায় জ্ঞান হারালে চলবে না, মাথা ঠিক রাখতেই হবে। বারান্দার সামনে বিদ্যুতের আলোয় ছোট্ট একটা উঠোন আর ইঁদারা চোখে পড়ছিল। দরবেশের ঘরের দিকে দেওয়াল ধরে এগোতে গিয়ে হঠাৎ চোখে পড়ল বিদ্যুতের আলোয় মুহূর্তের জন্য একটা সাদা ঝলসানো মূর্তি, এবং মূর্তিটি স্ত্রীলোকের, তাতে কোনো ভুল নেই। সে ইঁদারার ধারে দাঁড়িয়ে আছে। সঙ্গে সঙ্গে ভয় পাওয়া গলায় চেঁচিয়ে উঠলাম, কে কে ওখানে? ফের বিদ্যুৎ ঝিলিক দিল। ফের দেখতে পেলাম মূর্তিটা, কিন্তু এবার সে ইঁদারার দিকে ঝুঁকে রয়েছে। ভূতে আমার বিশ্বাস নেই, কিন্তু ভয়ঙ্কর রাতে নির্জন দরগায় সেই বিশ্বাসের ভিত্তিটা নড়বড় হতে বাধ্য। ওদিকে সেই চেরা গলায় গানটা সমানে শোনা যাচ্ছে। আমি মরিয়া হয়ে ফের দরবেশকে ডাকলাম। তারপর দরবেশের ঘরের দরজায় জোরে ধাক্কা দিলাম। দরজাটা খুলে গেল। ভেতরের পিদিম জ্বলছে কালো একটা বেদির শিয়রে। দরবেশ সেখানে নেই। এদিকটা ঝড়ের উল্টো দিকে, তাই ঘরে ঝড়টা ঢুকছে না। ইঁদারার ধারে মেয়েটিকে ভূত ধরে নিয়েই আমি আক্রান্ত প্রাণীর মতো ঘরে ঢুকে পড়লাম এবং কাঁপতে কাঁপতে দরজা বন্ধ করে দিলাম। হ্যাঁ, বেদিটাই কবর, এবং সম্ভবত কোষ্ঠী পাথরে তৈরি। ফার্সিতে কি সব লেখা আছে, কিন্তু পরক্ষণে চমকে উঠলাম। বেদির ওপাশে তিনটে মরার মাথা রয়েছে। আবছা আলোয় মাথাগুলো বিকট দেখাচ্ছে। আরও ভয় পেয়ে গেলাম আমি তাতে। এমন সময় বাইরে সেই গানটা থেমে গেল এবং মনে হলো প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। বেদি থেকে একটু তফাতে কম্বলের আসন পাতা ছিল। সেখানে গিয়ে বসে পড়লাম।
তারপর আশ্চর্য, বন্ধ করে রাখা দরজাটা হঠাৎ মচমচ করে উঠল, তারপর খুলেও গেল। সঙ্গে সঙ্গে বেদির পিদিমটা নিভে গেল। দরজার সামনে সেই নীল একচোখর লণ্ঠন হাতে দরবেশ দাঁড়িয়ে আছে। সে আলোটা ঘরের ভেতর ঘুরিয়ে ঘুরিয়ে নিঃশব্দে কিছু দেখে নিল, তারপর বেদির দিকে ঘুরিয়ে রাখল। দরবেশ আমাকে লক্ষ্যও করল না। তার সিলিউট মূর্তি ক্রমশ স্পষ্ট হয়ে উঠেছে। এতক্ষণে তার মুখের দিকে তাকিয়ে দারুণ চমকে উঠলাম। কি কোনো জীবিত মানুষের মুখ হতে পারে? দৃষ্টি কেমন অদ্ভুত, নিষ্পলক, শূন্য। হাঁটু ভাঁজ করে পুতুলের মতো বসে পড়ল সে কবরের সামনে। তেমনি মৃতের চোখে তাকিয়ে বসে রইল। বাইরে বৃষ্টির শব্দ, ঝড়ের শব্দ, বজ্রপাতের ভয়ঙ্কর শব্দ। মনে হচ্ছে পৃথিবীর শেষ মুহূর্তটি আসন্ন। এদিকে বেদির মতো কবরের উপরের লম্বাটে নীল আলো থেকে ক্রমশ ধূপের ধোঁয়ার মতো ধূসর বা নীল কি আবছায়া ঘনিয়ে উঠেছে। তারপর নাকে তীব্র হয়ে ঝাপটা দিল একটা কড়া সুগন্ধ। সুগন্ধটা অসহ্য লাগছিল, চেতনা অবশ করে দিচ্ছিল। তারপর আতঙ্কে কাঠ হয়ে দেখলাম ইঁদারার ধারের সেই মেয়েটি যেন শূন্যে ভেসে এলো এবং ধোঁয়ার মতো দরবেশকে ভেদ করে এগিয়ে বেদির ওপর স্থির হয়ে দাঁড়ালো। নীলাভ শরীর তার, হয়তো নীল আলোটাই এর কারণ হতে পারে। সে সুন্দর না কুৎসিত না সাধারণ বুঝতে পারছি না, হয়তো সেই বোধও হারিয়ে ফেলেছি আমি। কিন্তু সে একেবারে নগ্ন। আমার তন্ময়তা ভেঙে গেল। দরবেশ ফের চেরা গলায় গান গেয়ে উঠল, কিন্তু এবার সুরটা অনেকটা মিঠে এবং চাপা। ঘুম ঘুম আচ্ছন্নতায় দুর্বোধ্য কি এক গান গাইছে সে। সুরটাও অপরিচিত, একটু একঘেয়েও। কিছুক্ষণ পরে নগ্ন নারী মূর্তিটি বেদির ওপর দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার দিকে তাকালো এবং তার চমকও টের পেলাম। সে অস্ফুট স্বরে একেবারে মানুষের গলায় আমার দিকে আঙুল তুলে বলল, ওটা কে? সঙ্গে সঙ্গে দরবেশ ঘুরল আমার দিকে, প্রচণ্ড গর্জন করে বলল, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। কেন এখানে ঢুকেছেন আপনি? নীল আলোটাও নিভে গেল। ঘুরঘুরটি অন্ধকার এখন। বাইরে ঝড় বৃষ্টির সমানে চলেছে। অন্ধকারে একটা হাত এসে আমার কাঁধ খামচে ধরল। তারপর দরবেশ আমাকে টেনে ওঠালো এবং একটা থাপ্পড়ও মারল গালে। ব্যাপারটা অপমানজনক, কিন্তু বাধা দেবার বা প্রতিবাদের ক্ষমতাটুকুও ছিল না আমার। অসহায়ভাবে তার হ্যাঁচকা টানে কতটা শূন্যে ভেসে চললাম। এই দৈত্যের কাছে আমি নেহাতি বামুন। ভেবেছিলাম আমাকে ঝড় বৃষ্টির মধ্যেই বের করে দেবে, কিন্তু তেমন কিছু করলো না। পাশের সেই ঘরে নিয়ে গিয়ে আমাকে বিছানার ওপর ছুঁড়ে ফেলে দিল। তারপর ধমক দিয়ে বলল, খবরদার আর বেরুবার চেষ্টাও করবেন না, তাহলে আপনাকে বাঁচাতে পারবো না। হুঁশিয়ার। সে বাইরে থেকে দরজা আটকে দিল। আমি ভাবতে লাগলাম, ব্যাপারটা কি স্বপ্নে ঘটছে, নাকি সেই উগ্র আরক মেশানো শরবতের নেশায় যত সব উদ্ভট কাণ্ড দেখতে পাচ্ছি। কিন্তু না তো, আমি সজ্ঞান পুরোপুরি। যদিও শরীরে প্রচণ্ড দুর্বলতার দরুন মাথাটা ঝিমঝিম করছে। দেশলাই আর সিগারেটের প্যাকেট বিছানায় রেখেছিলাম। খুঁজে নিয়ে প্রথমে লণ্ঠনটা জ্বালালাম, তারপর সেই জানলাটা বন্ধ করে দিলাম। ঘরের মেঝে যথেষ্ট বৃষ্টির ছাঁট এসে পড়েছে ততক্ষণে। বিছানার একটা পাশ ভিজেও গেছে। সিগারেট টানতে টানতে সেই দৃশ্যটা আগাগোড়া ভাবতে থাকলাম। ফের যা দেখলাম তা বাস্তব না অবাস্তব? সত্যি দেখেছি নাকি স্নায়ু বিকার? শেষে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পেরে লণ্ঠনটা নিভিয়ে শুয়ে পড়লাম। বাইরে তখন ঝড় বৃষ্টির জোরালো ভাবটা অনেকটা কমেছে। শীত বোধ হচ্ছে। পাঞ্জাবিটা পরে ধুতির কোঁচাটাও খুলে গায়ে জড়িয়ে শুয়ে পড়লাম। একটু পরে ঘুমিয়ে চোখের পাতা জড়িয়ে এলো। কতক্ষণ ঘুমিয়েছিলাম জানি না। ফের কি একটা শব্দে ঘুম ভেঙে গেল। এবারকার শব্দটা দরজা খোলার মতো নয়। কেউ কি আর্তনাদ করলো কোথাও?
ঘুম ভাঙার পর কয়েক সেকেন্ড তার জের ছিল। দৃঢ় বিশ্বাস হলো একটা প্রচণ্ড আর্তনাদই শুনেছি আমি। দরবেশকে ডাকা বৃথা। তাছাড়া লোকটার অমন ভুতুরে ব্যাপার স্যাপার এবং আমার প্রতি অমন আচরণ মন বিধিয়ে গেল। কান পেতে থাকলাম। আর কোনো আর্তনাদ নয়, কিন্তু কে যেন চাপা গলায় কাঁদছে বাইরে। বৃষ্টি পড়ার শব্দ হচ্ছে। নিশ্চয়ই কাছাকাছি কোথাও বড় গাছ আছে আর তার পাতা থেকে জল ঝরছে। ঝড়টা থেমেছে। বদ্ধ করে দম আটকে আসছিল আমার। লণ্ঠনটা নিভিয়ে দিতে হয়েছিল বাধ্য হয়ে। ঘরে বিষাক্ত গ্যাস জমার ভয়। এবার উঠে গিয়ে জানলাটা খুলে দিলাম। বৃষ্টি টিপটিপ করে পড়ছে। দূর দিগন্তে বিদ্যুৎ ঝিলিক দিচ্ছে, কিন্তু মেঘ ডাকছে না। লণ্ঠনটা আর জ্বালালাম না। কান্নার শব্দ সমানে শোনা যাচ্ছিল। পা টিপে টিপে এগিয়ে সাবধানে নিঃশব্দে দরজা খুললাম। তারপর বারান্দায় গেলাম। তেমনই অন্ধকার হয়ে আছে বারান্দা। কান্নার শব্দটা কবরের ঘর থেকেই আসছে। নিঃশব্দে ও ঘরের দরজায় উঁকি দিলাম। সেই নীল আলোটা তেমনই লম্বাটে হয়ে বেদির ওপর পড়ে আছে। তারপর যা দেখলাম, আতঙ্কে কাঠ হয়ে গেলাম। এত ভয়ঙ্কর দৃশ্য কখনো দেখিনি। বেদির উপর মাথা রেখে দরবেশ চিত হয়ে দুহাত ছড়িয়ে শুয়ে আছে এবং তার গলাটা জবাই করা। চাপ চাপ টাটকা রক্ত ছড়িয়ে রয়েছে। চোখ দুটো তেমনই নিষ্পলক। সেই মেয়েটির সিলিউট নগ্ন মূর্তি বেদির পাশে এবং সে দুহাতে মুখ ঢেকে ফুপিয়ে কাঁদছে। তার কালো একরাশ চুল সামনের দিকে ছড়িয়ে রয়েছে। দু হাঁটু ভাঁজ করে একটু ঝুঁকে বসে সে বিলাপ করছে। কয়েক মুহূর্ত হতবাক হয়ে দাঁড়িয়ে থাকলাম। মাথা ঘুরতে থাকলো। যা দেখতে পাচ্ছি তা কি স্বপ্নে না বাস্তবে? কি করা উচিত ভেবে পেলাম না। আতঙ্কে কাঠ হয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর কি একটা আমার পাশ কাটিয়ে ঘরে ঢুকলো। একটা কালো প্রকাণ্ড বিড়াল। বিড়ালটা নিঃশব্দে এগিয়ে বেদির ওপর উঠল এবং দরবেশের মুখ চাটল। তারপর সে জিভ বাড়িয়ে দিল। আতঙ্ক আরও বেড়ে গেল যখন দেখলাম সে দরবেশের গলায় কাটা জায়গাটা থেকে রক্ত চেটে চেটে খাচ্ছে। বিড়ালটা ঢোকার সঙ্গে সঙ্গে মেয়েটি কান্না থামিয়েছিল। সে মুখ তুলে বিড়ালটাকে দেখতে থাকলো। বিড়ালটা রক্ত চাটতে চাটতে ভয়ঙ্কর মুখ তুলে যেন আমাকেই লক্ষ্য করছিল মাঝে মাঝে। এর ফলে স্নায়ুর উপর বারবার আঘাত আসছিল। অসহ্য লাগায় একটু সরে গেলাম। একসময় ডাইনে ঘুরে আরেক বিচিত্র দৃশ্য দেখলাম। অন্ধকারে একটু দূরে তিনটি আলো আসছিল। হঠাৎ তিনটে আলো মিলেমিশে একটা হয়ে গেল এবং প্রকাণ্ড আলোটা হলুদ বলের মতো ভাসতে ভাসতে এসে স্থির হলো। তারপর আলোটা বুদবুদের মতো অনেকগুলো ভাগ হয়ে গেল। এদিকে আসতে দেখে আমি দ্রুত পাশের ঘরে গিয়ে ঢুকলাম এবং দরজা নিঃশব্দে ভেজিয়ে কপাটের ফাঁকে চোখ রাখলাম। আলোগুলো বুদবুদের ঝাঁকের মতো এবং এত চঞ্চল যে গোনা যাচ্ছে না। অনুমান করলাম 1 ডজনের কম নয়। আলোগুলোর কিন্তু একটু ছটা নেই, অর্থাৎ কোনো কিছুকে আলোকিত করছে না। আলোগুলো নাচতে নাচতে এসে বারান্দায় উঠল এবং কবরের ঘরেই ঢুকলো তা ঠিক। তারপর ও ঘরে চাপা গলায় কারা কথা বলতে শুনলাম। কয়েক মিনিট পরে দেখি মেয়েটি সেই নীল লণ্ঠন নিয়ে বেরোলো। আবছা দেখা যাচ্ছিল তার পরনে এখন শাড়ি রয়েছে। তার পেছন পেছন অনেকগুলো সিলিউট মূর্তি যেন শূন্যে হেঁটে যাচ্ছে। বিড়ালটাকে আর দেখতে পেলাম না। ওরা অন্ধকারে কোথায় অদৃশ্য হয়ে গেল। তখন লণ্ঠনটা জ্বেলে বাইরে বেরিয়ে এলাম। কবরের ঘরের দরজাটা খোলা। আলো তুলে ঘরে গিয়ে দেখি দরবেশের জবাই করা শরীরটা তেমনই পড়ে আছে এবং গলার ফাঁকটা পরিষ্কার দেখা যাচ্ছে। 1 ফোঁটা রক্ত নেই। বিড়ালটা সব চেটে পুটে খেয়ে ফেলেছে। ঘরের ভিতর লণ্ঠনটা ঢোকাতেই কালো বিড়ালটা কোণার দিকে বসে আছে দেখতে পেলাম। সে নীল উজ্জ্বল চোখে তাকালো। মুখে রক্ত লেগে আছে। তারপর সে দ্রুত আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। বেদির কাছে গিয়ে
দরবেশের গায়ে হাত রাখলাম। আলখাল্লাটা ভিজে রয়েছে, নাড়িতে স্পন্দন নেই, বরফের মতো হিম শরীর। হঠাৎ সেই সময় চোখ গেল সেই 3টে মরার মাথার দিকে। 3টে মুন্ডু নড়তে শুরু করেছে। নড়তে নড়তে বলের মতো তারা আমার দিকে গড়িয়ে গড়িয়ে আসতে থাকলো। আর সহ্য করতে পারলাম না, লণ্ঠনটা তাদের উপর ছুঁড়ে মারলাম। কাঁচ ভেঙে গেল, তেল ছড়িয়ে আগুন ধরে গেল। তার মধ্যে মুন্ডু 3টে নাচতে থাকলো। এক লাফে আমি বারান্দায় পৌঁছলাম। তারপর অন্ধকারে কিভাবে যে এগোলাম বলার নয়। আছাড় খেলাম কতবার, কাদায় জলে জামা কাপড় আর শরীর যাচ্ছে তাই মাখামাখি হলো। কিছুটা এগিয়ে আবছা ধূসর আলোয় ভরা মাঠে পৌঁছলাম। বৃষ্টি থেমেছে। আকাশের পশ্চিম দক্ষিণ কোণে এক টুকরো ভাঙা চাঁদ বেরিয়ে এসেছে। সামনে পিচের পথটা দেখা যাচ্ছিল। সেখানে গিয়ে ঘুরে দাঁড়ালাম। দরগার এদিকটা বিশাল পাহাড়ের মতো দেখাচ্ছে, কালো হয়ে আছে। বুঝলাম জায়গাটা ঘন জঙ্গলে ভরা। রাস্তায় পৌঁছে সাহস বেড়ে গেল। হাঁটতে থাকলাম। শরীরের সেই দুর্বলতাটা আর নেই। দূরে একটা আলো দেখা যাচ্ছিল। মনে পড়ল ওধারে সেই ছোট্ট চটি যেখান থেকে বাসে চেপেছিলাম কাল সন্ধ্যায়। আলোটা লক্ষ্য করে চলতে থাকলাম। লোহাগড়া ব্লকে নিশীথ, আমার বন্ধু নিশীথ রায়চৌধুরী, কৃষি অফিসার। ভোরবেলা আমাকে জল কাদামাখা ভুতুরে চেহারায় দেখে ভীষণ অবাক হয়েছিল। সংক্ষেপে তাকে মোটামুটি সবটাই বললাম। সে কিছুক্ষণ নিষ্পলক চোখে আমার দিকে তাকিয়ে থাকার পর বলল, ঠিক আছে, আগে বাথরুমে ঢোক। আমার বউ বড্ড ঘুম কাতুরে, বেলা করে ওঠে, তোকে এ অবস্থায় দেখলে হুলস্থুল ঘটাবে। কাপড় চোপড় ছেড়ে স্নান করে এবং নিশীথের পাজামা পাঞ্জাবি পরে আরামে বসলাম। ততক্ষণে সূর্য উঠেছে। নিশীথ চা করে আনলো। চা খেতে খেতে বললাম, এতক্ষণে কোমরে ব্যথা করছে একটু একটু। নিশীথ বলল, ফিরে গিয়ে এক্স-রে করাস। কিন্তু কথা হচ্ছে, ঝড় জলের সময় মতি বিবির দরগায় নিশ্চয়ই তুই ভীষণ রকমের দুঃস্বপ্ন দেখেছিস। তাছাড়া এর কোনো ব্যাখ্যা হয় না। অসম্ভব, দরবেশের ডেড বডিটা নিশ্চয়ই এখনো আছে। বরং পুলিশে খবর দেয়া যাক। নিশীথ হাসল। কি বলছিস, ওখানে কেউ থাকে না। সেরকম কোনো ঘরটরও নেই। তবে একটা কবর আছে বটে, এবং সেটা কোষ্ঠী পাথরে তৈরি। তুই বাস থেকে পড়ে অজ্ঞান হয়ে গিয়েছিলি তা ঠিক। জ্ঞান ফেরার পর নিশ্চয়ই ঝড়ের সময় আশ্রয় নিতে দরগায় ঢুকেছিলি। তারপর আঘাত পাওয়ার রিয়াকশনে জ্বরটর এসে গিয়েছিল। তারপর লম্বা চওড়া একটা দুঃস্বপ্ন দেখেছিস। রেগে গিয়ে বললাম, ঘর নেই তো ঝড় বৃষ্টিতে ছিলাম কোথায়? নিশীথ বলল, নিশ্চয়ই দরগার বটতলায় ফের অজ্ঞান হয়ে পড়েছিলি। অসম্ভব, এক্ষুনি আয় আমার সঙ্গে। স্বপ্ন হতেই পারে না। আমার ব্যাগ ড্যাগ সব ওখানে পড়ে আছে। নিশীথ একটু হেসে বলল, ঠিক আছে ঠিক আছে, তোর ভুলটা ভাঙানো দরকার। একটু পরে ব্লকের জিপটা নিয়ে বরং বেরুবো। মুর্শিদাবাদ সাঁওতাল পরগনা সীমান্তের এই দরগাটার নাম লোহাগড়া বরমুডি রোড। বরমুডিতে রেল স্টেশন আছে। সেখান থেকে আমার বাড়ি পৌঁছানোর অসুবিধে নেই, তাই নিশীথের বউয়ের কাছে দ্বিতীয় দফা বিদায় নিয়েই বেরোলাম। হাসতে হাসতে বলল, আপনি আবার ভূতের পাল্লায় পড়ে ফিরে আসুন। তবে আপনার বন্ধুর সাহসটা বড্ড বেশি। দেখবেন সেই মেয়েটির প্রেমে পড়ে দরগায় না থেকে যায়। ও ভীষণ ভক্ত নুডের। দেখছেন না কত নুড আর টেবিলে সাজিয়ে রেখেছে। মিনিট 25 এগিয়ে রাস্তার ধারে জিপ রেখে আমরা দরজার দিকে পা বাড়ালাম। তারপর থমকে দাঁড়ালাম। নিশীথ বলল, কি হলো? বললাম, দেখ দেখ সেই কালো বিড়ালটা। একটা কালো বিড়াল ভাঙাচোরা প্রকাণ্ড চত্বরে বসে একটা থাবা তুলে গাল চুলকাচ্ছে। চত্বরের মাঝখানে কোষ্ঠী পাথরের কবর। বিড়ালটা থাবা নামিয়ে আমাকে দেখতে থাকলো। কিন্তু কি আশ্চর্য, সেই কবরটা, ফার্সিতে লেখা ফলকটাও। কিন্তু এ তো ফাঁকা জায়গায় রয়েছে। ওপাশে একটা প্রকাণ্ড বটগাছ। নিশীথ এগিয়ে গিয়ে জল কাদায় পড়ে থাকা আমার ব্যাগ কুড়িয়ে নিয়ে বলল, তোর ব্যাগ নিশ্চয়ই। এই সময় ড্রাইভার একটু কেসে বলল,
স্যার, শুনেছি এখানে একটা ফকির থাকতেন, পরে তাকে কারা মার্ডার করেছিল। মেয়ে মানুষ নিয়ে গন্ডগোল। শুনে আমার মাথা ঘুরতে থাকলো। ব্যস্ত হয়ে বললাম, নিশীথ চলে আয়।